দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি উপমা কুন্ডু। আর শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠক, দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান। চীনে 3 দিনের সফর নিয়ে আগামীকাল গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা আন্দোলনকে জড়িয়ে সরকার ভিন্ন কিছু করার পায়তারা করছে বললেন মির্জা আব্বাস। সরকারের পতন ঘটানোই বিএনপির একমাত্র লক্ষ্য। সরকারি চাকরির পরীক্ষায় প্রার্থীদের প্রক্সিদাতা ও প্রশ্ন ফাঁস চক্রের সাথে জড়িত এক সদস্য গ্রেপ্তার, নেওয়া হতো লাখ টাকা। এবং দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, কয়েকদিন ধরে পানিবন্দী থাকায় দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। আলাপ আলোচনার ভিত্তিতে প্রত্যয় পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শিক্ষকদের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। কর্মবিরতি প্রত্যাহার করে শিক্ষকদের ক্লাসে ফিসে যাবার আহ্বান জানানো হয়েছে। দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সর্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচির প্রজ্ঞাপন বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এইসব কথা বলেন। পার্লামেন্টে ভাষণে সবার জন্য পেনশন স্কিমের যে ডেটটা বলেছেন, শিক্ষকদের ব্যাপারে যে তথ্যটা গেছে এটা ইটস মিস্টেক, এবং এটাই সত্য যে সবার পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার তারিখ হচ্ছে 1 জুলাই 2025। এটা তাদেরকে আমরা পরিষ্কারভাবে বলেছি। চীনে 3 দিনের সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল বিকেল 4টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে 8 জুলাই চীন পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেইজিংয়ে প্রধানমন্ত্রী 8 থেকে 10 জুলাই পর্যন্ত অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক সহ বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন করেন। 10 জুলাই বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশে 21টি সমঝোতা স্মারক স্বাক্ষর করে এবং 7টি প্রকল্পের ঘোষণা দেয়। কোটা আন্দোলনকে জড়িয়ে সরকার ভিন্ন কিছু করার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ নতুন কমিটি নেতৃবৃন্দের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে। বিএনপির কথা বলে আন্দোলন অন্যদিকে নেয়ার সুযোগ নেই। মির্জা আব্বাস বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়নি, বরং সরকার পতন করাই বিএনপির প্রধান লক্ষ্য। আমাদের দেশ নেত্রী এরকম খালা জিয়া মারাত্মক রকম অসুস্থ। আল্লাহর কাছে আমরা দোয়া করব, কামনা করব আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ সালামতে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আরও যারা কর্মযুক্ত হবেন তাদের সবার প্রতি আহ্বান থাকবে এই দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য যা কিছু করা দরকার ইনশাআল্লাহ তারা সেটা আগামীতে করবে। কোটা সংস্কার আন্দোলনে ঘোষিত এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ সারা দেশে সংগঠনটির সমন্বয়কারকদের নিয়ে অনলাইন অফলাইনে প্রতিনিধি বৈঠক করা হবে। বৈঠক থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। কর্মসূচি অনুযায়ী আজ সারাদিন দেশব্যাপী প্রতিনিধি বৈঠক করবে সংগঠনটি। একই সঙ্গে পূর্বে ঘোষিত ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচিও চলমান থাকবে। বিকেল 6টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করবেন তারা। নাম কাউসার মিয়া। সরকারি বিভিন্ন গ্রেডের চাকরির পরীক্ষায় প্রার্থীদের হয়ে প্রক্সি দেন তিনি।
পাশাপাশি কোনো চাকরির পরীক্ষার জন্য প্রক্সিদাতাও জোগাড় করেন। এমনকি প্রশ্ন ফাঁস চক্রের সাথেও জড়িত তিনি। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী খুঁজে দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এসে সেখানেই হাতে নাতে ধরা পড়েন কয়েকজন শিক্ষার্থীর হাতে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে নেওয়া হতো প্রক্সি পরীক্ষা, বিনিময়ে নেওয়া হতো লাখ লাখ টাকা। প্রায় 10 বছর ধরে সরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থার চাকরি নিয়োগ পরীক্ষা দেওয়ানোর এমন প্রক্সি চক্রের সন্ধান মিলেছে, যাদের একজনের হোয়াটসঅ্যাপে পাওয়া গেছে কয়েকশো অ্যাডমিট কার্ডের ছবি। প্রক্সি পরীক্ষা দেওয়ায় লেনদেন নিয়ে বনিবনা না হওয়ায় প্রকাশ্যে আসে এই প্রক্সি কাণ্ডের ঘটনা। আটক কাউসার আলী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুয়াতপুর এলাকার বাসিন্দা। তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে 2008-09 সেশনে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী ছিলেন। 2014 সালে লেখাপড়া শেষ করে বেছে নেন সরকারি চাকরির পরীক্ষায় প্রক্সি দেওয়ার পেশা। নিজের প্রক্সি দেওয়ার পাশাপাশি গড়ে তোলেন প্রক্সি পরীক্ষার নেটওয়ার্ক, সরবরাহ করেন প্রশ্নপত্র। তার ব্যবহার করা ফোনে রয়েছে শত শত চাকরি প্রত্যাশীর অ্যাডমিট কার্ডের ছবি। প্রক্সিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষার্থী জড়িত বলেও স্বীকার করেন কাউসার। এর মধ্যে মহসিন হলের 2 জন এবং বিজয় 71 হলের 2 জনের নাম বলেছেন তিনি। এদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং যে কোনো চাকরির পরীক্ষায় প্রক্সি শিক্ষার্থী সরবরাহ করতেন। কলেজের নিবন্ধন লিখিত এক্সাম আছে, এই কারণে আমরা একটা প্রক্সি একজনের সাথে কথা বলে আমরা তাকে নেওয়ার জন্য এখানে আসছিলাম। তাদের সাথে মোবাইলে সব ডিলিংস কমপ্লিট করা হয়। এমনকি সাংবাদিকদের সঙ্গে আলাপ চলা অবস্থায়ও কাউসারের মোবাইলে প্রশ্নপত্রের জন্য একাধিক ফোন আসে। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের 2 শিক্ষার্থী প্রক্সিকাণ্ডে জড়িত বলেও জানান কাউসার। 3টি পরীক্ষায় নিজেই প্রক্সি দিয়েছেন কাউসার। দেশের বাইরে থেকে চক্রটি নিয়ন্ত্রণ করা হয় বলেও জানান এই ব্যক্তি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম অভিযুক্তকে পুলিশ হেফাজতে দেয়। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলেননি শাহবাগ থানা পুলিশ। শুক্রবার থেকে শুরু হয়েছে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। পবিত্র আশুরা ও সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রায় যানজটের পরিমাণ কমাতে বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগ সমন্বয়ের মাধ্যমে কাজ করছে বলে জানিয়েছেন যুগ্ম পুলিশ কমিশনার SM মেহেদী হাসান। দুপুরে জেএমপি মিডিয়া সেন্টারে ঢাকা মেট্রোপলিটন এলাকার জনগণের ট্রাফিক নির্দেশনা সংক্রান্ত ট্রাফিক বিভাগের ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। বলেন, এইচএসসি পরীক্ষা সহ কোটা আন্দোলনের ফলে যানজট বাড়ায় জনভোগান্তি বেড়েছে। সপ্তাহ জুড়ে নানা কার্যক্রম থাকায় রাজধানীবাসীর দুর্ভোগ কমাতে ট্রাফিক বিভাগ তৎপর থাকবে বলেও জানান তিনি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তো এই সপ্তাহে 3টি পরীক্ষা আছে। মুসলমান ধর্মাবলম্বীদের পবিত্র আশুরা আছে, তাজিয়া মিছিল আছে। 15 তারিখে দ্যাট ইজ সোমবার উল্টো রথযাত্রা আছে। কোটা সংস্কার আন্দোলনও চলছে। সবকিছু মিলিয়ে আগামী সপ্তাহে আমাদের প্রত্যেকটি বিভাগের ট্রাফিকের উপকমিশনারগণ তাদের মতো করে এই ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে জনভোগান্তি যেন কমাতে পারি আমরা, সেটির ব্যাপারে সকল ডিভিশনে সকল উপকমিশনারগণ কাজ করছে তাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী। টানা বৃষ্টি থামায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বেশিরভাগ নদ নদীরই পানি কিছুটা কমেছে, তবে এখনও বিপদসীমার নিচে নামেনি পানি। তবে কয়েকদিন ধরে পানিবন্দী থাকায় দুর্গত এলাকাগুলোয় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট করছেন আবু সাইদ অপু। নদ নদীর পানি কমতে থাকায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। জামালপুরে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও প্রবাহিত হচ্ছে বিপদসীমার ওপর দিয়ে। তবে এখনও পানিবন্দী দিন পার করছেন নিম্ন ও চরাঞ্চলের প্রায় 2.5 লাখ মানুষ। সড়কে পানি থাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। বন্ধ রয়েছে মাধ্যমিক ও প্রাথমিকের 3 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। নিমজ্জিত হয়ে আছে 11,000 হেক্টর ফসলি জমি। সিরাজগঞ্জ কমছে যমুনার পানি, কিন্তু ভোগান্তি কমেনি বানভাসীদের। দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন বানভাসীরা। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও যমুনার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও অন্যান্য নদীর পানি কমতে শুরু করেছে। জেলার সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে কয়েকদিন ধরে পানিবন্দী থাকায় দুর্গত এলাকাগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। কুড়িগ্রামেও ধরলা, দুধকুমার সহ অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করেছে। তবে ব্রহ্মপুত্রের পানি এখনো বইছে বিপদসীমার উপর দিয়ে। পানি বাড়ির মধ্যে উঠছে না,
পাশা করে খাওয়া খুব সমস্যা। বন্যার মানে ঘর হাতে পানি বা দেহি এসে যায়, স্বামী ঘরে বাড়ে 20 বছরতে পড়িয়েছে, ওই লোকটা হয়। আর এদিকে নতুন করে বৃষ্টি না হয় সুনামগঞ্জে কমতে শুরু করেছে সুরমার পানি। শহর থেকে পানি নেমে গেলেও হাওড় অঞ্চলে অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। এখনও পানিবন্দী সদর, শান্তিগঞ্জ, জগন্নাথপুর, ছাতক, দোয়ারা বাজার, বিশ্বমপুর ও তাহিরপুরের নিম্ন ও হাওড় অঞ্চল। অবস্থিত মাই টিভি। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে উত্তরাঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধির খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। যে অর্থনৈতিক অবস্থা সেটি আসলে একেবারে থমকে থাকবে এবং এখান থেকে যে আর্থসামাজিক উন্নয়ন সেটি কিন্তু বিপ্লব ঘটবে না। এবং তিস্তা পাড়ের মানুষ যেটি দাবি করছেন যে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে বা এই তিস্তার তীর ঘেঁষা অর্থাৎ এই তিস্তার চরে যদি কৃষিভিত্তিক কোনো শিল্প কারখানা গড়ে ওঠে তাহলে কিন্তু তিস্তার যে মানুষের যে কর্মসংস্থানের যে অভাবে তারা যে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করতে পারে না, তারা কিন্তু সেটি বলছেন যে খুব শীঘ্রই যেন এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয় এবং তিস্তার চরে যেন কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে ওঠে, এমনটাই কিন্তু দাবি করছেন তিস্তার চরের মানুষরা। এবং তারা যেটি দাবি করছেন যে এই যে বন্যা, প্রত্যেকবারের বন্যায় কিন্তু তাদের অনেকের ফসলি জমি নষ্ট থেকে শুরু করে ঘর বাড়ি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যায়। এবং তারা যেটি দাবি করছেন যে টেকসই যে বেড়িবাঁধ নির্মাণ যদি করা হয় তাহলে কিন্তু এই যে তিস্তার যে জায়গাগুলো ভাঙনের সৃষ্টি হয় সেই জায়গাগুলো কিন্তু আর ভাঙবে না এবং নদীগর্ভে কিন্তু কোনো ফসলের যে জমি সেটি কিন্তু নষ্ট হবে না, এমনটাই কিন্তু এই তিস্তা পাড়ের মানুষজন কিন্তু এখনো তাদের দাবি সেটি কিন্তু তারা দাবি করতে আসছেন। এই ছিল আমার কাছে উপমা রংপুর থেকে যে বন্যা পরিস্থিতি একেবারেই উন্নতির দিকে এবং অন্যান্য রংপুর বিভাগের অন্যান্য জেলাগুলোতে কিন্তু সেখানেও আমরা দেখেছি যে বন্যা পরিস্থিতি অনেকটাই কিন্তু উন্নতির দিকে যাচ্ছে। এবং এই ছিল আমার কাছে রংপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে আমাদের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন প্রতিনিধি মাহমুদুল হাসান। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। হবিগঞ্জের মাধবপুরে মানুষের স্বাস্থ্য সেবায় আস্থার প্রতীকে পরিণত হয়েছে কমিউনিটি ক্লিনিক। মিলেছে শিশুসহ বিভিন্ন বয়সের মানুষের সাধারণ স্বাস্থ্যসেবা, পরামর্শ সহ বিনামূল্যে বিভিন্ন রোগের ওষুধ। চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ পেয়ে সন্তুষ্ট এলাকার মানুষ। প্রতিনিধি রাজীব দেব রায় রাজুর রিপোর্ট জানাচ্ছেন SM হামিম। কমিউনিটি ক্লিনিকের সুফল ভোগ করছেন হবিগঞ্জের মাধবপুরে লাখো মানুষ। গ্রামের হতদরিদ্র মানুষ এখন হাতের কাছে স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে সরকারি ওষুধ পাচ্ছেন 36টি কমিউনিটি ক্লিনিক থেকে। প্রতিনিয়ত এসব ক্লিনিকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ নিতে সাধারণ রোগীরা ভিড় করছেন। স্বাস্থ্যসেবা পেয়ে রোগীরাও বেশ খুশি। আন্তরিকতার সহিত বুঝিয়ে সবকিছু বলছেন। ডাক্তার সাহেব খুব ভালো, এখানে তো আজকে আসছি, আসার পরে অনেক ভালো ব্যবহার করছেন। বাচ্চা আরো সর্দি কাশে ভালো ওষুধ দেন এবং সেবা অনেক ভালো। রোগীরা দূরদূরান্ত থেকে এখানে নিয়মিত চিকিৎসা নিতে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা সহ বিভিন্ন পরামর্শ দেওয়া হয় বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসকরা। এখানে মানুষ ফ্রি সেবা নিচ্ছে, এখানে রয়েছে 27 ধরনের সরকারি ফ্রি ওষুধ। গর্ভবতী মহিলাদেরকে সেবা দিয়ে থাকি, গর্ভকালীন সেবা। তৃণমূল পর্যায়ে রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিয়মিত কমিউনিটি ক্লিনিকগুলোর তদারকি করা হয় বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আন্ডারে এবং উপজেলায় 36টা কমিউনিটি ক্লিনিক আছে। সেখানে একজন করে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার কর্মরত আছেন। নির্দিষ্ট যে 6000 জন গোষ্ঠী আছে তাদের মাঝখানে সরকার প্রদত্ত যে ওষুধগুলো আছে সেগুলো দিয়ে সুন্দরভাবে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে উপজেলায় 11টি ইউনিয়নের 288টি গ্রামের কয়েক লাখ মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ পাচ্ছেন। SM হামিম, মাই টিভি। মানিকগঞ্জের শিবালয়ে পাইলিংয়ের সময় ত্রুটি দেখা দেয়ার গাটার বাঁকা হয়ে দেবে গেছে সেতু। নিম্নমানের নির্মাণ সামগ্রী ও অদক্ষতার কারণে এমনটা ঘটেছে বলে ধারণা এলাকাবাসীর। নির্মাণাধীন সেতু দেবে যাওয়ায় সমালোচনার ঝড় বইছে অঞ্চল জুড়ে। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। জেলার হরিরামপুর ও শিবালয় উপজেলার সীমান্তবর্তী যমুনাবাদ বাস্তা এলাকার খালের উপর 2,44 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে RCC ইনভার্টার গার্ডার সেতু। 2022 সালের অক্টোবরে সেতুর নির্মাণ কাজ শুরু হলেও পাইলিংয়ের সময় কাজে ত্রুটি দেখা দেয়। মাঝখানের গার্ডার দেবে গিয়ে নিচের দিকে বাঁকা হয়ে যায়। সেতুটিতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ও অদক্ষ শ্রমিক ব্যবহার করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে দাবি করছে এলাকাবাসী। যদি অন্যান্য ব্রিজ 50 বছর যায়, এই ব্রিজটা 10 বছর বা 15 বছরের বেশি টিকবে না, তার আগেই এই ব্রিজটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ইঞ্জিনিয়ার চোখ মনে কানা ছিল, দেখে নাই,
তাহলে ইঞ্জিনিয়ার এটা করছে, সরকারের দোষ না। সরকার তো অপরিণতি টাকা দিচ্ছে ব্রিটিশের জন্য। যারা ওই যে নিচে পায়েল করবে আইছিল ওই বিচারার যেটাতে খুদে ওই ডারাই নিচে চলে গেছিল, বিচারা নতুন। ঠিকাদারদের পরিকল্পনা মাফিকই কাজ করা হয়েছে বলে দাবি করছে নির্মাণকারী শ্রমিকেরা। হয়তো দেখা যাচ্ছে এক জায়গায় 12 মিলি দেওয়া আছে, এক জায়গায় 16 মিলি দেওয়া আছে। ছাদও তো হয়তো কোনো জায়গায় 20 মিলিও থাকে, কোনো জায়গায় 12 মিলিও থাকে ব্যান্ডের। এখন কাজে যা আছে তাই দেওয়া লাগবে, মানে কাগজে যা আছে তাই দেওয়া লাগবে। সেতু দেবে যাওয়ার খবর জানতেন না এলজিআরডির প্রধান প্রকৌশলী, তবে সেতু নির্মাণে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। যে এখানে বড় ধরনের কোনো নৌযান চলে না, বড় ধরনের নৌযান যখন চলে না বা কোনো মালামাল মানে পরিবহন হয় না, এটা সেই কারণে আমরা এই ব্রিজটা অহেতুক আর উঁচু করিনি। নর্মাল যে ফ্লাড লেভেল আছে সেখান থেকে আমরা 3 ফিট হাইট রেখে ব্রিজের তলাটা রেখেই গ্যাপ রেখেই আমরা ব্রিজটা বাস্তবায়ন করছি। আর যে বিষয়টা আমার জানা ছিল না, এটা সত্যি কথা, আমি ইনফর্ম হইলাম, আমি এটা নিজে গিয়ে দেখব এবং ব্যবস্থা গ্রহণ করব। সেতুতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থার পাশাপাশি সেতুটি ভেঙে পুনরায় নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী। ইলিয়াস কমল, মাই টিভি। মেঘনা তেঁতুলিয়া নদীতে বর্ষা মৌসুমেও ভোলা জেলেদের জালে দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। কখনো দিনের পর দিন অপেক্ষাতেও পাওয়া যাচ্ছে না ইলিশ। এমন পরিস্থিতিতে সরকারের কাছ থেকে অনুদান সহায়তার দাবি করেছেন জেলেরা। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর রূপালী ইলিশ মাছের খ্যাতি অনেক পুরনো। দেশের প্রায় 30 ভাগ ইলিশ আহরণ হয় ভোলা থেকে। অতীতে আষাঢ়ে এই সময়ে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও এবছর জেলেদের জালে দেখা মিলছে না কাঙ্ক্ষিত রূপালী ইলিশ। প্রতিদিন মেঘনা ও তেঁতুলিয়ার বুকে হাজারো জেলে জাল ফেলে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশা হয়ে ফিরছেন তীরে। গুটি কয়েক মাছ উঠলেও তা দিয়ে ট্রলারের খরচেই উঠছে না বলে চিন্তিত জেলেরা। মাছ পাই না, অনেক গাড়ে দেনা আসি, দোকানে দেনা আসি, নদীতে মাছ নাই থেকে আমরা মরাবার অবস্থা। নদীতে মাছ না থাকায় পরিবার পরিজন নিয়ে জেলেরা রয়েছেন চরম বিপাকে। ঋণের টাকা পরিশোধের চিন্তায় বিপাকে এই অঞ্চলের বেশিরভাগ জেলে। আগে এই সময় প্রচুর মাছ পড়তো, অন্য নদীতে কোনো মাছ নেই। আমরা জেলেরা মনে করেন খুবই কষ্টে আছি। এবার নিয়ে তো আমরা খুবই অসুস্থ অবস্থায় আছি। এই পর্যায়ে আমরা এই চরম সময় যদি আমাদের সরকার যদি একটা 12 মাস যদি একটা অনুদান দিত। জেলেদের পাশাপাশি আড়তদারও রয়েছেন বিপাকে। 2-1 ঝুড়ি মাছ ঘাটে আনা হলেও আগের মতো নেই হাক ডাক, ফলে দেনায় জড়িয়ে পড়ছেন তারাও। নদীতে মাছ না থাকার কারণে আমরা তো লোন নিয়ে জাইলারে দিচ্ছি, এখন লোনের টাকা পরিশোধ করতে পারতেছি না, এই জন্য আমাদের খুব অসুবিধা হচ্ছে। জেলের মাছ ধরতে পারে না, উপর থেকে লোন নিছে, লোনের টাকা দিতে পারে না, কিস্তি দিতে পারে না, আমাকে মাছ দিতে পারে না, আমাকে ব্যবসা বাণিজ্য খুব খারাপ। মেঘনা অনেক ডুবোচর থাকায় নদীতে কম পাওয়া যাচ্ছে ইলিশ। পানি আরেকটু বাড়লে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলবে বলে আশাবাদ জানিয়েছে মৎস্য বিভাগ। পাশাপাশি আবার 65 দিনের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার কারণে সমুদ্রের কিন্তু কোনো মাছ ল্যান্ড হচ্ছে না, কারণ সমুদ্রে মাছ আহরণ নিষিদ্ধ। তো সে কারণে কিন্তু মাছের পরিমাণ একটু কম। ভোলাই সরকারি হিসেবে জেলায় নিবন্ধিত জেলে রয়েছে প্রায় 1,65,000-এরও অধিক। শামস তাবরেজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠক, দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে, কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান। চীনে 3 দিনের সফর নিয়ে আগামীকাল গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা আন্দোলনকে জড়িয়ে সরকার ভিন্ন কিছু করার পায়তারা করছে বললেন মির্জা আব্বাস। সরকারের পতন ঘটানোই বিএনপির একমাত্র লক্ষ্য। সরকারি চাকরির পরীক্ষায় প্রার্থীদের প্রক্সিদাতা প্রশ্ন ফাঁস চক্রের সাথে জড়িত এক সদস্য গ্রেপ্তার, নেওয়া হতো লাখ টাকা। এবং দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, কয়েকদিন ধরে পানিবন্দী থাকায় দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvvideo এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা কুণ্ডু। আল্লাহ হাফেজ।